আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন দেখো স্যার? তোমাদের, হ্যাঁ আছি। তোমাদের যেটা গতকালকে যেটা হয়েছিল, প্রত্যেকে আশা করছি তোমরা হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো, কারণ ওটা হ্যাঁ, একদম স্যার, কারণ ওটা একটা সব বুঝতে পেরেছি। হ্যাঁ কারণ ওটা একটা বোঝার ব্যাপার, প্লাস ওখান থেকে একটা কোশ্চেন আসবেই ধরে রাখো। হ্যাঁ স্যার। এবার আজকে আমি যেখান থেকে আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে তোমরা বলতে পারো যে আজকে এই চ্যাপ্টার থেকে এটা শেষ কোশ্চেন, শেষ শেষ ক্লাস। তো সেই হ্যাঁ হিসাবে স্যার। তোমরা আজকে একটু মানে এই ক্লাসটা ভালো করে করো। যেগুলো বলছি দেখো, কি যেগুলো যে জিনিসগুলো একটু বাকি আছে সেই জিনিসগুলো একটু দেখে নাও। তো আমি প্রথমেই বলি যে আমরা চলছিলাম উপগ্রহ চিত্র। প্রত্যেকে মিউট করে রাখো, হ্যাঁ, এটা অসুবিধা হয়। প্রত্যেকে মিউট করে রাখো। তো কি হচ্ছে, আমরা উপগ্রহ চিত্রে বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আমরা কি কি ধরনের বা কত ধরনের স্কেল ব্যবহার করা যায় সেটা কিন্তু আমরা আজকে জানবো। একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে আমাদের কত ধরনের স্কেল ব্যবহার করা হয় সেগুলো এবার আমরা একটু জেনে নেব। চলো আমরা এবার কত ধরনের স্কেল ব্যবহার করা হয় চলো একটু জানি। তাহলে এই যে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার। আমরা একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র যদি আমরা দেখি, তাতে মোটামুটি আমাদের তিন ধরনের তিন ধরনের স্কেল ব্যবহার করা হয়। তিন ধরনের স্কেল আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, সেই তিন ধরনের স্কেল কি কি সেগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। তিন ধরনের স্কেল আমাদের ব্যবহার বলেছি। সেই তিন ধরনের স্কেলের মধ্যে এক নম্বর যেটা আমরা বলি সেটাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। বিবৃতিমূলক স্কেল বা এটাকে আমরা বলছি কি স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট। অর্থাৎ যখন বিবৃতি মানে কি বলা, তাই তো, কোনো কিছু বলা বা ভাষার মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, ঠিক অনুরূপ ভাবে বা একই রূপ ভাবে তাহলে বিবৃতিমূলক স্কেল জিনিসটা কি এটাকে আমরা বলতে হবে। অর্থাৎ আমরা এইটা তোমরা একটা কথা মনে রাখবে, যখন যে সমস্ত মানচিত্রে বিবৃতিমূলক স্কেল বলতে বোঝায় যখন স্কেলটা যখন কথা বা ভাষার মাধ্যমে বোঝায়, কথা বা ভাষার, ঠিক আছে, কথা বা ভাষার মাধ্যমে, কথা বা ভাষার মাধ্যমে এই স্কেলটা কি হয় আমাদের রিপ্রেজেন্টেটিভ করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে কথা বা ভাষার মাধ্যমে যখন প্রকাশ করা হয় যে সমস্ত মানে স্কেলগুলো, সেই স্কেলগুলোকে বলা হয় বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। তাহলে এবার আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। যে আমি বলি কি, এক মানচিত্রে যদি আমি বলি যে মানচিত্রে 1 সেন্টিমিটার 1 সেমিতে ভূমিভাগে কত 5 কিমি, 5 কিমি। অর্থাৎ মানচিত্রে আমরা যদি কোনো একটা দুটো স্থানের মধ্যে, অর্থাৎ এই যে দুটো স্থানের মধ্যে আমরা যদি দেখি, এই যে একটা মানচিত্রের এই স্থানের মধ্যে এই স্থানের মধ্যে, এই দুটো স্থানের মধ্যে মানচিত্রে আমাদের দেখা গেল যে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু আমাদের কত, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু ঠিক অনুরূপ ভাবে ওই দুটি স্থানে ভূমিভাগে কত কিমি, 5 কিমি। অর্থাৎ এই দুটি স্থানে, অর্থাৎ এই যে দুটি স্থান, অর্থাৎ এই যে আমি দুটো পয়েন্টকে ইন্ডিকেট করেছি, এই দুটো স্থানে কিন্তু ভূমিভাগে দূরত্ব হচ্ছে 5 কিমি। তাহলে আমরা এই স্কেলটা, এটাকে স্কেল, তাহলে এটা এই স্কেলটা আমরা কিসের মাধ্যমে ধরো প্রকাশ করলাম, এটা আমরা কথা বা ভাষার মাধ্যমে। অর্থাৎ 1 সেন্টিমিটার টু 5 কিমি, অর্থাৎ মানচিত্রে 1 সেমিতে ভূমিভাগে 5 কিমির সমান। তাহলে এই ধরনের স্কেলটাকে, হ্যাঁ, এই ধরনের স্কেলটাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল।
ঠিক আছে, বা স্টেটমেন্ট স্কেল। অনেক সময় তোমাদের মানচিত্রেও কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ, আবার অনেক সময় দেওয়া থাকে না। তাহলে 3 ধরনের যেহেতু স্কেলটা ব্যবহার করা হয়, এদের মধ্যে 1 নাম্বার বললাম বিবৃতিমূলক স্কেল। যখন যে সমস্ত স্কেলগুলো কথা বা ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বিবৃতিমূলক স্কেল বলা হয়। একটা এক্সাম্পল দিলাম, মানচিত্রে 1 সেন্টিমিটার ভূমিভাগে 5 কিমি, অর্থাৎ দুটি স্থানের মধ্যে, মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব 1 সেমি, আবার ভূমিভাগে ঠিক ওটা তো 1 সেমি হবে না, সেটা দেখা গেল যে 5 কিমি। এইভাবেই কিন্তু এই স্কেলটাই মানচিত্রে প্রকাশ করা হয়, যাকে আমরা বলা হয় বিবৃতিমূলক স্কেল। এটা গেল 1 নম্বর, 3টে ভাগের মধ্যে একটা ভাগ গেল বিবৃতিমূলক স্কেল। তারপরে নেক্সট যেটা আমাদের 2 নম্বর ভাগ রয়েছে, সেই ভাগটা কি না, তো সেটা হচ্ছে আমাদের লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। রৈখিক স্কেল, ঠিক আছে, রৈখিক স্কেল। এই যে রৈখিক স্কেলটা কি, রৈখিক মানে কি, রৈখিক মানে হচ্ছে রেখা, রৈখিক বা লিনিয়ার, একে ইংলিশে বলা হয় লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার বা রেখা, সেই জন্য এটাকে বলা হয় রৈখিক স্কেল। তাহলে রৈখিক স্কেলটা মানচিত্রে কেমন ভাবে দেখানো হয় সেটা আবার দেখো না, তো এই ধরনের স্কেলটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় বা অঙ্কন করা হয়। এটা কিন্তু রেখার মাধ্যমে অঙ্কন করা হয়, রেখার মাধ্যমে অঙ্কন করা হয়, অঙ্কন বা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু তোমাদেরকে মনে মনে ভাবতেই হবে, না হলে কিন্তু হবে না। তাহলে দেখো, তাহলে রেখার মাধ্যমে অঙ্কন বা প্রকাশ করা স্কেলটাই হচ্ছে রৈখিক স্কেল। আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ সহকারে দেখিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। চলো আমরা দেখি। এই যে আমি একটা স্কেল অঙ্কন করলাম, তোমরা সম্ভবত এগুলো ক্লাস 9-এ যতটা হলেও পেরেছো বা জেনেছো, আমি এগুলো কিন্তু বুঝিয়েছিলাম। তাহলে এই যে আমি এগুলোকে 1 সেমি 1 সেমিতে ভাগ করছি, ঠিক আছে, 1 সেমিতে 1 সেমিতে একটা স্কেলকে ভাগ করলাম। আমি কি করলাম না, তো এখানে 0 এবং এখানে হচ্ছে আমাদের কত না, তো 5 10, এই সরি 10, তারপরে ওটা হচ্ছে 15 কিমি, ঠিক আছে। এবার এই যে এক একটা ভাগ, যে এইটা একটা ভাগ, তাহলে কতগুলো ভাগ আছে দেখো, মোট 1টা 2টো 3টে 4টে, তাহলে এই ধারেও কিন্তু আমাদের হবে 5 কিমি। তাহলে এই যে আমাদের 5টা ভাগে ভাগ করলাম, এই এক একটা ভাগকে বলা হয় আমাদের কি বলা হয় না, তো মুখ্য ভাগ। এই যে এই ভাগটাকে বলা হয় প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারি ডিভিশন বা মুখ্য ভাগ। এবার এই যে তাহলে এটাও কিন্তু একটা মুখ্য ভাগ, এই মুখ্য ভাগটাকে আবার আমরা কি করব, দুটো ভাগে ভাগ করে দিলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম। তাহলে এটা কত হবে, ভ্যালু হবে 2.5, তাহলে 0 2.55 কিমি। তাহলে এখানে আমাদের কি হলো দেখো, এইটাও কিন্তু আমরা এইটাকে যখন এই ধরনের স্কেল মানচিত্রে থাকবে, তখন সেই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল বা রেখার মাধ্যমে যখন আমরা অঙ্কন করছি বা প্রকাশ করছি, সেই জন্য এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। দেখো, এই স্কেলটাকে যদি আমরা বিবৃতিমূলক স্কেলে লিখি, তাহলে এটা কি হবে, 1 সেমিতে 5 কিমি হচ্ছে না, এখান থেকে এতটা হচ্ছে 1 সেমি, তাহলে 2 সেমিতে 10 কিমি, 3 সেমিতে 15 কিমি, আর এই যে ভাগটাকে আমরা ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, অর্থাৎ আমাদের হচ্ছে গৌণ ভাগ। একটা মুখ্য ভাগকে আমরা যতগুলি ভাগে ভাগ করব সেই অনুযায়ী স্কেল আমাদের হয়ে যাবে। তাহলে এইভাবে যখন মানচিত্রে যখন এই স্কেল অঙ্কন করা থাকবে, তখন এইভাবে তখন বলা হয় রৈখিক স্কেল। আমাদের কিন্তু এইভাবেও কিন্তু আমাদের স্কেল অঙ্কন করা থাকে। যদি আমরা দেখি একটা ম্যাপে, তাহলে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে যে ধরো এই যে আমি একটা দেখছি, এই যে আমাদের একটা টোপো ম্যাপ, ঠিক আছে, এই যে একটা টোপো ম্যাপ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে তোমরা প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা টোপো ম্যাপ, এই টোপো ম্যাপের স্কেলটা দেখো। আমরা যদি দেখি, এই যে একটা স্কেল রয়েছে আমাদের, অর্থাৎ এই যে স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা স্কেল রয়েছে, তাহলে এই যে স্কেলটা, এই স্কেলটা হচ্ছে আমাদের কি না, তো রৈখিক স্কেলে দেখানো হয়েছে। ভাবে করতে পারবে।
তাহলে এই যে একটা, তাহলে এখানে কিন্তু রৈখিক স্কেল দেখানো হয়েছে এই মানচিত্রে, বোঝা গেল? তারপরে দেখো এবার নেক্সট যেটা আমি আসছি, এবার তাহলে এই জন্য বলছে এটাকে বলা হয় রৈখিক স্কেল। তাহলে এইভাবে যখন রেখার মাধ্যমে, হ্যাঁ, যখন আমাদের যে স্কেলটা প্রকাশ করা হবে তখন তাকে আমরা বলছি রৈখিক স্কেল। 3 নম্বর যেটা আমাদের মানচিত্রে যে স্কেলটা দেখানো হয়, সেই 3 নম্বর স্কেলটা হচ্ছে কি না, তো সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ সূচক স্কেল, হ্যাঁ, একে ইংলিশে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ একে আমরা একে অনুপাত আকারে যখন প্রকাশ করা হয়, এটা কিন্তু এটা আবার মানচিত্রে কেমন ভাবে প্রকাশ করা হবে না, তো এই স্কেলটা আমাদের কি হয় না, তো অনুপাত আকারে প্রকাশ করা হবে। এটা মনে রাখবে, অনুপাত আকারে কিন্তু এই স্কেলটা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে এককহীন, অর্থাৎ এর কোনো ইউনিট লেস, অর্থাৎ এই সমস্ত স্কেলের কোনো একক নেই। এবার এই তাহলে মানচিত্রে যখন আমাদের স্কেলটা, যে সমস্ত মানে স্কেলগুলো যখন অনুপাত আকারে বা অনুপাত বা আকারে যখন প্রকাশ করা হবে, সেই সমস্ত স্কেলকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল, অর্থাৎ ফ্র্যাকশন। অর্থাৎ ফ্র্যাকশন মানে অনুপাত। তাহলে এখানে এই স্কেলটা কেমন করে দেখানো হয় না, তো এই স্কেলটা আমাদের কি হয় না, তো আর এফ লেখা থাকবে প্রথমত ম্যাপে, হ্যাঁ, আর এফ মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবং কি কি থাকবে, সমান দিতেও পারো বা না সমান দিতে পারো, 2 দিয়ে, তাহলে 1:2, তাহলে 1:2 কত না, তো আমি একটা যে কোনো একটা দিয়ে দিলাম না, তো 50,000, 1:50,000, এইভাবে আমাদের লেখা থাকবে। তাহলে এই যে যখন মানচিত্র যখন এমন ভাবে স্কেল যখন প্রকাশ করা হবে, তখন সেই স্কেলটাকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল, আর এফ 1:50,000। দেখো আমি যদি এক্ষুনি একটা ম্যাপ বার করে দেখি, তাহলে সেই কিন্তু ওটাই কিন্তু তোমাদের লেখা থাকবে। চলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো, হ্যাঁ, তোমাদের এখানে যে আমি তোমাদের এটা দেখেছি, এই যে তোমরা প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কত লেখা আছে, এই জায়গাটায় লেখা আছে তো আর এফ 1:50,000 কিমি। এই তো এখানে লেখা আছে আর এফ 1:50,000 কিমি। তাহলে এইটাকে বলা, তাহলে দেখো এখানে এই মানচিত্রে 2 ধরনের স্কেল প্রকাশ করা হয়েছে, একটা লিনিয়ার স্কেল আর একটা হচ্ছে আর এফ স্কেল। একটা লিনিয়ার স্কেল আর একটা হচ্ছে আর এফ স্কেল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের জিনিসগুলোকে বা ব্যাপারগুলোকে সব কিন্তু করতে হবে। তাহলে আমি যেটা বললাম, অর্থাৎ মানচিত্রে 3 ধরনের স্কেল প্রকাশ করা হয়। একটা হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতিমূলক, যখন ভাষার মাধ্যমে বা কথার মাধ্যমে, 1 সেমিতে এত কিমি, আর সেটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক। আর রৈখিক ধর কি, রৈখিক মানে রেখার মাধ্যমে, অর্থাৎ কি হয়, একটা মানে কতগুলো স্কেলকে বা ভাগকে আমরা ভাগে ভাগ করব, তার কতগুলো ভাগ থাকবে প্রাইমারি বা মুখ্য ডিভিশন, আর একটা গৌণ ভাগ। তাহলে যখন রেখার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রৈখিক। আর একটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সূচক, যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ অনুপাত আকারে রাখা হয়। অর্থাৎ মানচিত্রে এত তো ভূমিতে এত, সেটা যখন, অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্ব যখন কি হয় অনুপাত আকারে বা রেশিও আকারে যখন প্রকাশ করা হয়, তখন সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সূচক স্কেল। সেটা আমরা দেখে নিলাম অলরেডি। তাহলে এই 3টে স্কেলই কিন্তু আমাদের টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা জানবো, তাহলে এইটা কি হলো, এটা প্রত্যেকের বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, বুঝা গেছে স্যার। ঠিক আছে, হ্যাঁ। এবার যেটা আমরা জানবো যে উপগ্রহ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যেটা আমরা জানবো ব্যবহার বা গুরুত্ব। এটা ভালো একটা কোশ্চেন 3 মার্কসের জন্য। উপগ্রহ বা ভূবৈচিত্র্য সূচক আমরা এখানে বলছি যে যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল মানচিত্র কেন গুরুত্বপূর্ণ, বা এই কোশ্চেনটাও আসতে পারে ব্যবহার।
সেম অ্যান্সার, গুরুত্ব আর ব্যবহার একই অ্যান্সার। অর্থাৎ এর গুরুত্ব আছে বলে তো আমরা এটাকে ব্যবহার করছি, এটাকে ইউটিলাইজ করছি, তাই না? তাহলে এর যদি গুরুত্ব বা গুণাগুণ যদি না থাকতো তাহলে এটাকে আমাদের কাজে ব্যবহার করতাম না। তো সেই হিসেবে ব্যাপার এর কোন কোন দিক দিয়ে গুরুত্ব বা ব্যবহারিক দিকগুলো কি কি রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে এবং আমাদেরকে জানতে হবে। এটা 3 মার্কসের জন্য আসতে পারে, মিনিমাম 5 মানে 5টা পয়েন্ট তোমাদেরকে দিতেই হবে। চলো সেই 5টা পয়েন্ট আমরা কি কি একটু জেনে নেই। তাহলে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের আমাদের কতগুলো আমাদের ব্যবহার, ঠিক আছে, এটাকেই ব্যবহার অবলিট আমাদের কি এত গুরুত্ব। তাহলে দেখো ব্যবহার বা এটা একটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের একাধিক ব্যবহারিক গুরুত্ব বা ব্যবহারিক গুরুত্ব রয়েছে প্রচুর। তাহলে নিশ্চয় যদি না থাকতো গুরুত্ব তাহলে অবশ্যই ওই মানচিত্রটা প্রকাশ করতো না। তাহলে অর্থাৎ আমাদের এখানে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ম্যাপ। তাহলে সেগুলো কোন কোন দিক দিয়ে আমাদের গুরুত্ব রয়েছে না, তো আমরা যদি 1 নম্বর হিসেবে পয়েন্ট হিসেবে লিখি না, তো অবস্থান। দেখো অবস্থান অবশ্যই যদি আমরা দেখো একটা আমরা যদি কি হয় একটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, অর্থাৎ এই মানচিত্র দেখে আমরা কোন স্থানে অক্ষাংশ, তাই তো আমরা কোন স্থানে কি জানতে পাচ্ছি, অবশ্যই আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ওর ভৌগোলিক অবস্থান অর্থাৎ প্রশাসনিক অবস্থান এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অবস্থান কিন্তু জানতে পারছি। দেখো আমি যদি তোমাদেরকে একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছি যে এই যে একটা মানচিত্র, আমি এই যে একটা মানচিত্র, এই মানচিত্রটাই ধরো, এই মানচিত্রটার আমরা কি দেখতে পাচ্ছি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যে এটা হচ্ছে বর্ধমান, এর অক্ষাংশ যে 23°25' থেকে আমাদের কত 23°30', দ্রাঘিমাংশ 87°15' থেকে 87°20' ইস্ট। তাহলে এই অঞ্চলের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমরা কিন্তু অতি সহজেই কিন্তু এখানে কিন্তু জানতে পারছি। সেই হিসাবে এটা নিশ্চয়ই এটা একটা গুরুত্ব বা ব্যবহার, অর্থাৎ অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ কিন্তু এর সম্পর্কে আমরা জানতে পারছি। সেই জন্য বলছে যে এর ব্যবহারিক গুরুত্ব এটা একটা দিক বলা যেতে পারে। 2 নম্বর, তাহলে 2 নম্বর যেটা দিক, তারপরে হচ্ছে কি হয় উপাদান, অর্থাৎ প্রাকৃতিক, তারপরে হচ্ছে প্রাকৃতিক উপাদান ও সাংস্কৃতিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে এই মানচিত্রের সাহায্যে কোন অঞ্চলের ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোন একটা অঞ্চলের প্রাকৃতিক যে উপাদানগুলো বলো, ভূমিরূপ বলো, নদী বলো, তারপরে জলাশয় বলো, পুকুর বলো, বনভূমি বলো, এই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো অতি সহজেই জানতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে সাংস্কৃতিক উপাদান অর্থাৎ যোগাযোগ বলো, পরিবহন বলো, জনবসতি বলো, এই সমস্ত উপাদানগুলো জানতে আমরা পারি। সেগুলো দেখো আমরা এই ম্যাপটা দেখলেই আমরা অবশ্যই জানতে পারবো। যদি আমরা অনেকেই বর্ধমান ডিস্ট্রিক্ট, তাহলে এই ম্যাপটা কোথায় না, তো বর্ধমান ডিস্ট্রিক্টের। আমরা প্রত্যেকে কিন্তু এই ম্যাপটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের। তাহলে এই যে ম্যাপ দেখে আমরা বুঝতে পারছি, এখানে কিন্তু আমাদের ইন্ডেক্সও দিয়ে দিয়েছে যে এই যে লাল লাল আমাদের ঘরগুলো রয়েছে সেগুলো আমাদের হচ্ছে ছোট ছোট এক একটা জনবসতি, অর্থাৎ এবং এই যে একটা নদী গেছে এর উপর দিয়ে, এবং এই যে একটা স্বাভাবিক উদ্ভিদ রয়েছে আমাদের, এবং এই যে একটা পরিবহন ব্যবস্থা এবং হলুদ হলুদ গুলো যে কৃষি জমি, তো এই সমস্ত প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলো কিন্তু এই ম্যাপ দেখে আমরা জানতে পারছি। অর্থাৎ ভূপৃষ্ঠের কোন একটা নির্দিষ্ট অঞ্চলের যে কোনো ভৌগোলিক অঞ্চল হোক তার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে উপাদানগুলো এবং এদের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক কিন্তু এটাও কিন্তু আমরা জানতে পারছি এই মানচিত্রের সাহায্যে। সেই জন্য বলছে যে এই মানচিত্রের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলো কিন্তু এর সম্পর্কে জানা যায়। 3 নম্বর যেটা আমাদের গুরুত্বপূর্ণ দিক রয়েছে আর একটা, সেটা হচ্ছে আমাদের অর্থাৎ এই অঞ্চলটা উন্নয়নের পরিকল্পনা জানা যায়, অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা।
হ্যাঁ, উন্নয়নের পরিকল্পনা কি, মানে এই মানচিত্রের সাহায্যে তোমরা কিন্তু প্রত্যেকেই মানচিত্রটা কিন্তু অবশ্যই বই খুলে দেখো। তাহলে এই যে উন্নয়নের পরিকল্পনা, অর্থাৎ আমরা এই মানচিত্র দেখে আমরা বুঝতে পারি যে যে এই অঞ্চলটা মোটামুটি সড়ক এবং রেলপথ নির্মাণ কেমন রয়েছে এবং আমাদের আবাসন কেমন রয়েছে, অর্থাৎ জনবসতি কেমন রয়েছে। তাহলে এর মানচিত্রের উপর নির্ভর করে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অঞ্চলে রেলপথ আরো দরকার কিনা, সড়ক পথ নির্মাণ আরো প্রয়োজন কিনা, অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা আমাদের কিন্তু কতটা দরকার এই মানচিত্রের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারছি। তারপরে নেক্সট আমরা 4 নম্বর যেটা আমরা বুঝতে পারি যে কি না, তো আমাদের সম্পদ সংরক্ষণ। হ্যাঁ, সম্পদ সংরক্ষণটা আবার কি না, তো দেখো আমরা কি বলতে পারি যে এই মানচিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সম্পদ, অর্থাৎ বনভূমি বলো বা খনিজ সম্পদ বলো, ভূমিক্ষয় রোধ করা, এর উপর গুরুত্ব কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ এই অঞ্চলের পর এই অঞ্চলের কোন কোন অংশে বনভূমি কিরূপ রয়েছে, খনিজ সম্পদের পরিমাণ কিরূপ রয়েছে, সেগুলো কিন্তু এই মানচিত্রের সাহায্যে জানা যায়, যেগুলো আমাদের পরবর্তীকালে সম্পদটাকে আমরা কিন্তু কনজারভেশন কিন্তু করতেই হবে, সম্পদটাকে আমাদেরকে জমিয়ে রাখতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে। সেই জন্য এই দিক দিয়ে কিন্তু সম্পদ সংরক্ষণের দিক দিয়ে এর ব্যবহারিক গুরুত্ব কিন্তু অত্যাধিক অপরিসীম এই মানচিত্রের সাহায্যে। তারপরে 5 নম্বর যেটা আমরা বলবো যে সামরিক প্রয়োজনে। হ্যাঁ, সামরিক প্রয়োজনে আবার কেন এই মানচিত্র দরকার। সামরিক প্রয়োজনে দেখো যে এই মানচিত্রের গুরুত্ব খুবই বেশি, এই মানচিত্রের গুরুত্বটা খুবই বেশি। কেননা যদি আমরা ধরো দেখি, যদি আমরা দেখা যায় যে এই অঞ্চলের কি দেশের সীমান্তবর্তী অঞ্চল কোনটা অ্যাকচুয়ালি আমাদের সামরিক ক্ষেত্রে, তারপরে টোপোগ্রাফিক্যাল কোনটা আমাদের দেশের সীমানাবর্তী অঞ্চল, তাহলে এই ম্যাপ দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অঞ্চলের সামরিক সীমান্ত অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চলটা। সেই জন্য কি হয়, সামরিক অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বলো বা সৈন্যদের ক্ষেত্রে বলো, এই সমস্ত ম্যাপ দেখে কিন্তু তারা কিন্তু বুঝতে পারে যে ওই অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলো, এই সমস্ত বোঝা যায়। তারপরে কোন অঞ্চলের আমাদের কি বোঝা যায় ব্যবহারিক গুরুত্ব, এই ম্যাপ দেখে যে কৃষিকাজ কতটা রয়েছে, কৃষিকাজ অর্থাৎ অর্থাৎ কৃষিভূমির পরিমাণ কতটা রয়েছে, সেইগুলোও কিন্তু আমাদের জানা যায়। তাহলে অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের অর্থাৎ ব্যবহারিক গুরুত্ব বা আমাদের যে কোনো ব্যবহার বলো বা গুরুত্বগুলো এই মানচিত্রের মোটামুটি 5 থেকে 6টা আমাদের বৈশিষ্ট্য টু দা পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে কিন্তু লিখতে হবে। 3 মার্কসের জন্য খুবই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কেন গুরুত্বপূর্ণ বা এর ব্যবহার লেখো, এটা আসতে পারে। তাহলে এই গেল তোমাদের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। বোঝা গেল প্রত্যেকের বোঝা গেছে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝে গেছি স্যার। তাহলে দেখো অলরেডি আমরা দুটো ম্যাপ কিন্তু আমরা জানলাম, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র আর একটা হচ্ছে আমাদের উপগ্রহ মানচিত্র। এই দুটো কিন্তু ম্যাপের আমরা কম্পেয়ারটা অবশ্যই করতে হবে। এই কম্পেয়ার আমি বারবার বলেছি প্রত্যেকটা ক্লাসে, কম্পেয়ার যত তোমরা উপগ্রহ চিত্র সম্পর্কে যত জানবে, যত পড়বে, দুটো ম্যাপ সম্পর্কে যত তোমরা পড়বে, তত তোমরা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে, অর্থাৎ পার্থক্য অতি অবশ্যই হয়ে যাবে। তাহলে দেখো পার্থক্যটা কিন্তু তোমাদের অতি অবশ্যই করতে হবে। এবার কোন কোন বেসিসে, অর্থাৎ বিষয়বস্তু তো অবশ্যই উল্লেখ করতেই হবে, নইলে কিন্তু হবে না। তাহলে বিষয়বস্তু যদি আমি দেখি যে কোন কোন দিক দিয়ে এর পার্থক্য রয়েছে, আমরা প্রত্যেকেই হয়তো বিষয়বস্তু দিক দিয়ে আমরা কিন্তু দেখবো যে এবার বিষয়বস্তু যে লেগে যে এই মানচিত্র অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকৃতি অর্থাৎ নেচার কিরকম, তাতে এটা আমরা জানলাম যে এইটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটা দেখলাম যে এটা আমাদের সার্ভের মাধ্যমে করব, অর্থাৎ সমীক্ষা করে কোন একটা নির্দিষ্ট অঞ্চলের সমীক্ষা করলাম, বিভিন্ন সমীক্ষা করে জরিপ কার্যের মাধ্যমে, সমীক্ষা বা জরিপ কার্যের মাধ্যমে এই মানচিত্রটা মানে প্রস্তুত করা হয়। কিন্তু উপগ্রহ মানচিত্র তা হয় না, সেটা কি হয় স্যাটেলাইটের মাধ্যমে, অর্থাৎ মহাকাশ থেকে
মহাকাশ থেকে আমাদের কি হয়, বিভিন্ন রকমের কৃত্রিম উপগ্রহের সাহায্যে, আমাদের যে ক্যামেরা বা সেন্সরের সাহায্যে ভূপৃষ্ঠের কি হয় বিভিন্ন রকমের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোর তথ্য সংগ্রহ করে এগুলো জিআইএস এর মাধ্যমে, কম্পিউটারের সংস্থার মাধ্যমে আমাদের কি হয় মানচিত্র প্রস্তুত করা হয়। তারপরে কি হয় যে গুণমান, তত্ত্বের গুণমানটা কি বলতো, যে আমরা যে ভূবৈচিত্র্য সূচক আমাদের কি বললাম সার্ভে, জরিপ কার্যের মাধ্যমে কিন্তু আমরা এটা কি করছি, প্রস্তুত করছি। তাহলে দেখা গেল যে 2001 সালের আমাদের কোন একটা নির্দিষ্ট অঞ্চলের, অর্থাৎ ধরো আমাদের মালদা যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের আমরা কি করলাম, জরিপ কার্যের মাধ্যমে আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করলাম 2001 সালের। তাহলে 2001 সালের মানচিত্র যদি আমরা এখন দেখি, সেটা কিন্তু কি হবে, হ্যাঁ সেটা কিন্তু আমাদের কি হবে বলতো, হ্যাঁ আমাদের কিন্তু অনেক সময় তথ্য কিন্তু আমাদের সঠিক হবে কি, কখনোই সঠিক হবে না। সেই তথ্যটা কিন্তু আমাদের কি একদম নির্ভুল যে এমন সেটা কিন্তু হবে না, কারণ প্রচুর তো আমাদের মোটামুটি আমাদের এই, হ্যাঁ আমাদের দেখা যায় যে 19 বছরে অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমাদের ভৌগোলিক অবস্থা আমাদের পরিবর্তনশীল। তাহলে আমাদের বলা যেতে পারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে তথ্যগুলো পায়, সেই তথ্যগুলো কিন্তু গুণমান তথ্যটা কিন্তু নির্ভুল নয়, অর্থাৎ আমাদের নিখুঁত নয়। এবার উপগ্রহ মানচিত্রে আমি যদি স্যাটেলাইটটা আজকে অর্থাৎ আমাদের কি হয় পুরো আপডেটে, অর্থাৎ নিখুঁত তথ্যগুলো কিন্তু পায়, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেন্সরের সাহায্যে আমরা কি যা আমরা ভূপৃষ্ঠের তথ্য পাচ্ছি, অর্থাৎ যখন যেটা পাচ্ছি তখনই সেটা কিন্তু আমরা কি না তো মানচিত্রের আকারে বিভিন্ন আমরা ডিজিটাল তথ্যের আকারে সেগুলো মানচিত্রের আকারে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে এই দিক দিয়ে আমরা তথ্যের গুণমানটা কিন্তু অত্যন্ত নিখুঁত বলা যেতে পারে। এবার কি হচ্ছে তথ্যের প্রকৃতি, আমাদের কি হয় যে আমাদের এবার কোন কোন তথ্যগুলো আমাদের দেখানো হয়। এবার দেখো আমাদের কিন্তু দেখা গেল যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে সমস্ত প্রাকৃতিক তথ্যগুলো বলো বা সাংস্কৃতিক যে তথ্যগুলো বা উপাদানগুলো বলো, সবই কিন্তু আমাদের অ্যাকচুয়াল রঙে দেখানো হয়। জনবসতির রং লালে দেখানো হয়, ভূপ্রকৃতির রঙও কিন্তু আমাদের ব্রাউন রঙে দেখানো হয়, বনভূমির আমাদের কি হয় আমাদের কি বলবো সবুজ রঙে দেখানো হয়, কৃষি জমি আমাদের হলুদ রঙে দেখানো হয়, তারপরে রেলপথ আমাদের কালো রঙে দেখানো হয়। কিন্তু উপগ্রহ চিত্রে আমাদের যার যেটা রং সেটা কিন্তু দেখানো হয় না, সেটা এফসিসি কালারে, ফলস কালারে কিন্তু দেখানো হয়। তাহলে এদিক দিয়ে একটা অর্থাৎ রঙের দিক দিয়ে কিন্তু আমাদের একটা পার্থক্য বিরাট একটা কিন্তু রয়েছে। তারপরে কি বলেন, হ্যাঁ তারপরে পয়েন্ট আরেকবার বলেন, মানে ব্যাখ্যাটা। হ্যাঁ ব্যাখ্যাটা বলবে যে রঙের দিক দিয়ে, মানে উপাদানগত রং, যে রংটা আমরা পাই প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেটা কিন্তু ভূবৈচিত্র্য সূচক রঙে কিন্তু আমাদের যেটাই পাচ্ছি সেটাই কিন্তু আমাদের চিত্রায়িত করা হচ্ছে। যেই রংটা পাচ্ছি বনভূমি সবুজ, সেটাই কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে চিত্রায়িত করা হয়, কিন্তু উপগ্রহ মানচিত্রে সেটা চিত্রায়িত করা হয় না, সেটা এফসিসি কালারে দেখা যায়। যে আমাদের বনভূমি সেটা কিন্তু উপগ্রহ চিত্রে কি হয় না তো আমাদের রেড, একটা ডিপ রেডে কিন্তু আমাদের সেটা কিন্তু প্রকাশ করা হয়, কিন্তু কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সেটা কিন্তু আমাদের সবুজ রঙে প্রকাশ করা হয়। তাহলে এই দিক দিয়ে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তারপর হচ্ছে এলাকা বলতে গেলে কি আমরা জানি যে উপগ্রহ চিত্র একটা বিস্তীর্ণ এলাকা, স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু বিস্তীর্ণ এলাকার তথ্য কিন্তু সংগ্রহ করা যায়, অর্থাৎ ওই মানচিত্রে উপগ্রহ মানচিত্রে কোন একটা ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অর্থাৎ ব্যাপক এলাকা জুড়ে কিন্তু তথ্য সংগ্রহ করে মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যতটা আমরা এলাকা সার্ভে বা সমীক্ষা করতে পারবো, ততটাই কিন্তু আমাদের মানচিত্র আকারে প্রকাশ করা হয়। সেই দিক দিয়ে বলা যেতে পারে যে উপগ্রহ চিত্র আমাদের বিস্তীর্ণ এলাকার তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র একটা সংকীর্ণ এলাকার তথ্য সংগ্রহ করা হয়। এই দিক দিয়ে কিন্তু একটা পার্থক্য বলা যেতে পারে। এবার হচ্ছে ব্যবহার উপগ্রহ চিত্রে মানচিত্রের ব্যবহার বহুমুখী, এদের ব্যবহার বহুমুখী, বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার
কিন্তু জাস্ট খালি কতগুলি ক্ষেত্রে বা কতগুলি অ্যাক্টিভে কিন্তু এটা ব্যবহার করা হয়, অর্থাৎ এর ব্যবহার কিন্তু সেইভাবে বহুমুখী ব্যবহার নেই। তাহলে এই দিক দিয়ে একটা পার্থক্য দেখা গেল। তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যেই তথ্যগুলো পাই সেই তথ্যগুলো কি আমরা কম্পিউটারাইজ করি, সেগুলো কম্পিউটারে ডিজিটাল তথ্য আমাদের পাই না বলে সেগুলো কম্পিউটারে কিন্তু ব্যবহার করা হয় না। কিন্তু দেখো উপগ্রহ মানচিত্রে যে তথ্যগুলো আমরা পাচ্ছি বাইনারি কোড অর্থাৎ ডিজিটাল আকারে, সেগুলো কিন্তু কম্পিউটারাইজ আকারে অর্থাৎ কম্পিউটারকে ব্যবহার করে জিআইএস এর পদ্ধতি অনুসারে মানচিত্র প্রস্তুত করছি, এই দিক থেকেও কিন্তু রয়েছে। তারপরে দক্ষতা বলা যেতে পারে যে একটা উপগ্রহ মানচিত্র তৈরি করতে গেলে আমাদের কিন্তু ডাইরেক্টলি হয় না, অর্থাৎ প্রথমে আমাদের কি হয়, আমাদের স্যাটেলাইট দরকার, সেন্সর দরকার, তথ্যগুলো সংগ্রহ করছি, তাহলে কিন্তু ব্যাপক হারে আমাদের বিশ্লেষণকারী দক্ষতা এবং দক্ষতা সম্পন্ন আমাদের ব্যক্তি দরকার। যে জিআইএস যে মানচিত্র অর্থাৎ বই প্রকাশ করার জন্য এর কিন্তু দক্ষ ব্যক্তি দরকার। কিন্তু সেই দিক দিয়ে যদি আমরা দেখি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তেমন কিন্তু ব্যক্তিগণ অর্থাৎ দক্ষতার প্রয়োজন নেই, একটু সার্ভেয়ার হলে এমনকি যেমন অনেকটা সার্ভেয়ার কিন্তু এখানে কিন্তু এই মানচিত্রটা প্রস্তুত করতে পারে। এই মানচিত্রটা প্রস্তুত করতে পারে। তারপরে এগুলোই ব্যাপার। তারপরে কি হয় ভূবৈচিত্র্য সূচক আমাদের কি হয় সময় কম লাগে, সময়টা আমরা বলে দিতে পারি। এটা কিন্তু মানে খুবই কম, যেহেতু এখানে একটা ছোট একটা সংকীর্ণ এলাকার যেহেতু আমাদের তথ্য সংগ্রহ করা হয়, সেই জন্য আমাদের সময়টাও কম লাগে এবং শ্রম সাপেক্ষ হয়। কিন্তু উপগ্রহ চিত্র কিন্তু আমাদের বিস্তীর্ণ এলাকার হয়, সেই জন্য আমাদের সময়টাও বেশি লাগে। এখানেও আমাদের কিন্তু কিন্তু সময়টা কম লাগে, অনেকটা সময় কম লাগে কিন্তু অনেকটা ব্যয়বহুল হয়, সেই দিয়ে কিন্তু আমাদের কিন্তু লিখতে হবে। অর্থাৎ তাহলে ব্যাপারটা গেলে উপগ্রহ চিত্র আমাদের সময়টা কম লাগে একটা উপগ্রহ চিত্রে জাস্ট খালি ক্যাপচার করলেই হলো। কিন্তু ভূবৈচিত্র্য সূচক অঞ্চলে একটা সংকীর্ণ অঞ্চল হলেও সেটা সার্ভে করতে অনেক সময়ের ব্যাপার, সেই জন্য সময়ের দিক দিয়ে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এই যে হিউজ পরিমাণে কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। অবশ্যই পার্থক্য যখন লিখবে তখন একটা কথা মনে রাখবে, বিষয়বস্তু বা তার বেসিস কোন বেসিস বা কোন বিষয়বস্তুর দিক দিয়ে পার্থক্য অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এই হিসেবে তোমরা পার্থক্যটা অবশ্যই করে রাখতে হবে। পার্থক্য কিন্তু আসার সম্ভাবনা প্রবল, যে দুটো মানচিত্রের মধ্যে পার্থক্যটা কিরূপ রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রত্যেকেই জানতে হবে এবং করতে হবে। আর মেনলি তোমরা মনে রাখবে যে বিষয়বস্তু যত মনে রাখতে পারবে তত পার্থক্যটা অবশ্যই লিখতে হবে। কম করে 6টা পার্থক্য তোমরা অবশ্যই করে রাখতে হবে। তাহলে এই গেল তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা। আর এই চ্যাপ্টার থেকে কিচ্ছু নেই, এইগুলো যেগুলো বললাম আমি ক্লাসে সেগুলোই তোমরা মন দিয়ে দুটো টেক্সট বইকে খুঁটিয়ে ভালো করে পড়ো, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন এগুলো আসতেই পারে। তাহলে যদি আমি শর্ট কোশ্চেন বলি যে উপগ্রহ চিত্রের তথ্য কোন আকারে প্রকাশ করা হয়, বলতে পারবে কেউ? উপগ্রহ চিত্রে যে তথ্যগুলো পায় সেগুলো কি আকারে প্রকাশ করা হয়? সংখ্যা আকারে। গুড, সংখ্যার আকারে বা ওটা সংখ্যার আকারে না বলে ডিজিটাল সংখ্যার আকারে বলবে বা বাইনারি কোড, ঠিক আছে? এবং আমি যেটা বলে যে তাহলে রঙের দিক দিয়ে তাহলে সমস্ত দিক দিয়ে কিন্তু পার্থক্য আমাদের রয়েছে, এই সমস্ত পার্থক্যগুলো। তাহলে এই যে যেগুলো বললাম সেগুলো এবং যে কালকে যেগুলো বলেছিলাম যে কত ধরনের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেগুলো কিন্তু অবশ্যই করে রাখতে হবে। এবং যেগুলো শর্ট টার্ম আছে, সেন্সর কি, ধরো উপগ্রহ চিত্র কি, ওই প্ল্যাটফর্ম কি, এই সমস্ত এগুলো কিন্তু অবশ্যই করে রাখতে। পিক্সেল কি, অনেক সময় পিক্সেল পড়ে। তারপরে যে দুটো আমরা উপগ্রহ পেয়েছিলাম সান সিনক্রোনাস আর জিওস্টেশনারি, এই দুটোর মধ্যে পার্থক্যটা অবশ্যই করে রাখতে হবে। এবং এদের মধ্যে এই যে এই পার্থক্যগুলো, তারপরে অ্যাক্টিভ সেন্সর, প্যাসিভ সেন্সর কি, তারপরে উপগ্রহ চিত্র কোন সংস্থা তৈরি করে, উপগ্রহ চিত্র কিন্তু ইসরো, আর ভূবৈচিত্র্য সূচক এটা কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। এটা কিন্তু গন্ডগোল করবে না, ভূবৈচিত্র্য সূচক এটা সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সর্বেক্ষণ বিভাগ এটা কিন্তু এই মানচিত্রটা প্রস্তুত করে, ঠিক আছে? আর তোমার 1767 সালে, আর ইসরো যেটা 1969 সালে, এটা একটা সংস্থা, ভারতীয় মহাকাশ গবেষণা, যেটা আমাদের উপগ্রহ চিত্র মানচিত্র প্রস্তুত করে, যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু, ঠিক
ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। তারপরে এই সমস্ত গুলো কিন্তু অবশ্যই জানতে হবে, পিক্সেল কি, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে এই গেল তোমাদের আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ এই চ্যাপ্টারটা টোটালি শেষ হলো, অর্থাৎ যে 6 নম্বর চ্যাপ্টারটা উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এই চ্যাপ্টার থেকে কারো কোনো সমস্যা বা কোনো কনফিউশন আছে বলো? কোনো কিছু বুঝতে পারোনি? আমি যেগুলো বললাম এবার বলো। উপবৈচিত্রের পর্যায়ের মানে বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণে বলুন স্যার। উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণ। হ্যাঁ, তথ্য হ্যাঁ। বিশ্লেষণ তো আমি বলেছিলাম যে কম্পিউটার দরকার, যে আমরা উপগ্রহ চিত্রের যে আমরা ডেটাগুলো পাচ্ছি, যে ডিজিটাল ডেটাগুলো পাচ্ছি, সেগুলো আমরা কি করব, বিশ্লেষণ করার জন্য প্রথমে একটা কম্পিউটারকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো আমাদের বুঝতে পারছি, যেগুলো বোধগম্য হচ্ছে, যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যে ডিজিটাল ডেটাগুলো পাচ্ছি, সেগুলো কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের সুবিধার জন্য, বোধগম্য করার জন্য সেগুলো অ্যানালাইসিস করব। তারপরে কি, ওই অ্যানালাইসিস করার ফলে যার যেমন তথ্য রয়েছে সেগুলো মানচিত্রের আকারে তখন এফসিসি কালারে তখন মানচিত্র আকারে প্রকাশ করব। এই তো, এগুলো কিছু নয়। হ্যাঁ, এটা একটা ভালো একটা কোশ্চেন যে উপগ্রহ চিত্রের পর্যায়গুলো, হ্যাঁ, বা পদ্ধতিগুলো কি কি। বারবার বলছি, হ্যাঁ, তোমাদের কোশ্চেন তোমরা হয়তো অনেকে পড়ে এসছো যে উপগ্রহ চিত্রের ব্যবহার, তাহলে হয়তো দেখা গেল যে আমরা গুরুত্ব পড়িনি, ওই বই ভুল কিন্তু অবশ্যই করবে না। ব্যবহারিক গুরুত্ব আর আমাদের, হ্যাঁ, অর্থাৎ ব্যবহার আর গুরুত্ব হচ্ছে একই জিনিস, একই অ্যান্সার। তারপরে বৈশিষ্ট্য আসতে পারে, বৈশিষ্ট্য আমরা অবশ্যই কিন্তু তোমরা যেগুলো পড়বে ডাইরেক্ট কিন্তু অ্যান্সারে ঢুকবে না, কোশ্চেন অ্যান্সার লেখা স্ট্যান্ডার্ড বাড়াতেই হবে, নইলে কিন্তু হবে না, যেহেতু এটা মাধ্যমিক। হ্যাঁ, তোমরা উপগ্রহ চিত্রের ব্যবহার, অবশ্যই উপগ্রহ চিত্রটা আসলে কি জিনিস, বা ভূ বৈচিত্র্য সূচকের আসলে এটা কি জিনিস, এটা কোন সংস্থা তৈরি করে, ওটা একটা আমরা ইন্ট্রোডিউসে বা ভূমিকা হিসেবে কিন্তু একটু আমাদেরকে দিতেই হবে। তারপরে তখন আমরা এর ব্যবহারিক গুরুত্বগুলো পয়েন্ট আকারে যুক্তি সহকারে আমরা লিখবো। অতিরিক্ত ব্যাখ্যা করার দরকার নেই এবং অতিরিক্ত পয়েন্টের দরকার নেই, 5-6টা পয়েন্ট দিলেই হবে, যুক্তি সহকারে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, যাতে ব্যাপারটা নোটসটা যাতে সুন্দর হয় এক্সামিনের কাছে, যাতে ভালো লাগে, তবেই কিন্তু মার্কস আসবে। নইলে কিন্তু গতানুগতিক লিখে দিলাম ডাইরেক্ট, ওইভাবে কিন্তু পাবে না, বারবার বলছি। বেশ, আর কারো কোনো সমস্যা? যত পড়বে, দেখো এখন হয়তো কোনো সমস্যা পাচ্ছ না, যত পড়বে তত সমস্যা হয়তো পাবে, তখন আমাকে পরে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। স্যার 21 তারিখ নাকি মিশন খুলছে। 21 তারিখ আমি ওই ব্যাপারে জানি না, সত্যি কথা বলবো। 29 তারিখ পর্যন্ত কোনো হ্যাঁ, ওই ব্যাপারে কোনো কিছু জানি না, যেহেতু কবে কি খুলবে। হ্যাঁ, স্যার যাই হোক, কেন্দ্রীয় ওটা সরকার তোমাদের, ঘোষণা করেছে তো। হ্যাঁ, ওটা ঘোষণা করেছে, যাই হোক। কিন্তু রাজ্য সরকারে আমাদের 30 তারিখ পর্যন্ত যেহেতু লকডাউন রয়েছে এখনো, এখন জানি না মানে কি হবে, বোঝা যায় না। বেশ, বলো তাহলে আজকে জুম্মাবার, আর কারো কোনো সমস্যা নেই তো এই চ্যাপ্টার থেকে? তৌফিক, কোনো কিছু আছে? জুনায়েদ, ইমরুল, ইব্রাহিম, হৃদয়, কারো কোনো সমস্যা? প্রত্যেকের আমি প্রত্যেকেই বলছি। না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে ভালো করে পড়বে, ঠিক আছে প্রত্যেকেই, নইলে কিন্তু, হ্যাঁ, যত পড়বে আর একটা কোশ্চেন বাদ দেবে না কিন্তু, সমস্ত কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ। এবার দেখবে পড়বে খুবই সহজ লাগবে এবং পড়তেও ভালো লাগবে, জানতে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো।